আপনারা সবাই পিডিএফ দেখতে পাচ্ছেন? ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। একটু আমার বাসায় একটু প্রবলেম হইছে। এই কয়েক সেকেন্ড। আচ্ছা, আমরা আজকে দেখব যে আমাদের সাবজেক্ট আজকে হচ্ছে ফৌজদারি কার্যবিধি, হ্যাঁ? দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898। এখানে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এজাহার। ফৌজদারি কার্যবিধি যদি প্রথম মানে পড়েন, প্রথমে আপনাকে জানতে হবে যে এজাহার কি, এফআইআর কি, নালিশ কি, এগুলো জানতে হবে। এগুলো হচ্ছে বেসিক। এজাহার হচ্ছে, আচ্ছা, কেউ একজন, আপনারা কেউ কোনোদিন থানায় গিয়ে অভিযোগ দায়ের করছেন? আছে কেউ? এজাহার হচ্ছে কোনো একটা অফেন্স হইলে সেই অফেন্সটা অবশ্যই আমলযোগ্য হইতে হবে। এখন কোনগুলো আমলযোগ্য তা আমি বুঝবো কেমনে? এটা বুঝার জন্য আপনাকে, আমরা তো ধরেন যারা অভিযোগ দায়ের করতে চাই তারা মূলত লে পার্সন। লে পার্সন মানে হচ্ছে তারা তো আইন জানে না। তারা সাধারণ আঘাতপ্রাপ্ত হইলেই অনেক সময় দেখা যায় থানায় চলে যায়। তো সেটা কিন্তু আমল অযোগ্য মামলা এবং সেটা যথারীতি ম্যাজিস্ট্রেট আদালতে চলে যায় 155 ধারা অনুযায়ী ফৌজদারি কার্যবিধির। আর যেগুলো আমলযোগ্য, যেরকম ডাকাতি, তারপরে চুরি, তারপরে গুরুতর আঘাতের মামলা, ছিনতাই মামলা, এরকম অনেক মামলা আছে, নারী শিশু নির্যাতন, যেগুলো বড় বড় অফেন্স বলা হয় যাকে। এটা আপনি পাবেন হচ্ছে ফৌজদারি কার্যবিধির 2 নম্বর তফসিলের 3 নম্বর কলামে গেলে দেখবেন যে আমলযোগ্য অপরাধ কোনগুলা আর আমল অযোগ্য অপরাধ কোনগুলো লেখা আছে। তো যে সকল অপরাধ হচ্ছে আপনার এই যে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, আর কোন কোন অপরাধে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না, এরকম আছে। তো অপরাধটা আমল যোগ্য কি আমল অযোগ্য সেটা আপনি 2 নম্বর তফসিলে গেলে ওই কলামের থেকে পাবেন। আপনি মুখে বললে হবে না, ওখানে উল্লেখ আছে যে কোনগুলো আমলযোগ্য, কোনগুলো জামিন করা যাবে, জামিন যোগ্য না, হ্যাঁ, কোনগুলো বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে। যেগুলো বিনা পরোয়ানাতে গ্রেফতার করা যায় সেগুলাকে সাধারণত আমরা আমলযোগ্য বলে ধরে নিই। কারণ এমনই এক অপরাধ করছে, একে আর কোনো পরোয়ানা, পরোয়ানা হচ্ছে এটা একটা ফর্মালিটি। আমি আপনাকে জানান দিলাম, এটা একটা ল্যাটিন টার্ম আছে, অডিও অল্টারাম পার্টেম, মানে অপরকে জানানো, নোটিফাই করা। কিন্তু যখন আপনি একটা আমলযোগ্য অপরাধ করবেন, ধরেন হত্যা মামলা, তখন আপনাকে এই নোটিফাই করার ভদ্রতাটা আইন রাখে নাই, যে একে আর এই ভদ্রতা করার উপযুক্ততা নাই তার, তাকে সরাসরি গ্রেপ্তার করতে হবে। এটাও সরাসরি কি করে, ওয়ারেন্ট ইস্যু করে ফেলে। এবং তাকে এমনকি ওয়ারেন্ট ইস্যু ছাড়াই পুলিশ যদি শুনতে পায় যেখানে একটা হত্যাকাণ্ড হয়েছে, সাথে 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 আসামিদেরকে দিয়ে গিয়ে কিন্তু ধরতে পারবে, তার কোনো ধরনের ম্যাজিস্ট্রেটের আদেশ লাগবে না। কিন্তু আমলযোগ্য না হইলে ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া সে গ্রেফতার করতে পারবে না। ছোট ছোট মামলা যেগুলো, সেগুলাতে আপনি ধরেন মানহানির মামলা, এটা কিন্তু অবশ্যই ম্যাজিস্ট্রেটের আদেশ লাগবে, নাহলে সমন দিবে প্রথমে। একটা হচ্ছে আপনার প্রসেস। এখন প্রসেস, আপনার এখানে প্রসেস বুঝলে তো আপনাদের জন্য একটু কঠিন হতে পারে। প্রসেস হচ্ছে পরোয়ানা আর কি। একটা হচ্ছে সমন আর একটা হচ্ছে গ্রেফতারি পরোয়ানা। সমনটা হচ্ছে যে এই আপনাকে আহ্বান করবে যে তুমি আদালতে উপস্থিত হয়ে তুমি আত্মপক্ষ সমর্থন করো, কি করছো না করছো। আর এটা হচ্ছে গ্রেফতারি পরোয়ানা, যে এই আত্মপক্ষ সমর্থন পরে করবে, আগে ধরে নিয়ে আসবে যদি না আসতে চায়। এই হচ্ছে দুইটা বিষয়। প্রসেস ইস্যু মানে, পরোয়ানা ইস্যু মানে দুই ধরনের। এটা হচ্ছে গ্রেফতারি পরোয়ানা, এটা হচ্ছে সমন। প্রথমে সাধারণত সমন দেয়, তারপরে দেয় গ্রেফতারি পরোয়ানা। আর যেগুলো গুরুতর অপরাধ সেখানে সরাসরি গ্রেফতারি পরোয়ানা বা গ্রেফতারি পরোয়ানা ছাড়াই গিয়ে পুলিশ অ্যারেস্ট করে ফেলতে পারে। এখন আমরা আসি যে এজাহার। এজাহার হচ্ছে যখন আমলযোগ্য অপরাধ হবে তখন আপনি প্রথমে নিয়ম হচ্ছে আপনি কোর্টেই যাবেন। কারণ আমরা সাধারণ নাগরিক, আমাদের সাথে সম্পর্ক সরাসরি পুলিশদের, নির্বাহী যে বিভাগটা, এক্সিকিউটরি পার্টের সাথে সম্পর্ক। তো আমরা আমাদের থানার ভিতরে যেটা হয়েছে,
ধরেন আপনার থানা যেটা সদর থানা বা আপনার যে থানাটা আছে সেটার অপরাধ হলে আপনার সংশ্লিষ্ট থানায় গিয়ে কিন্তু আপনি অভিযোগ দায়ের করবেন, যদি অভিযোগটা আমলযোগ্য হয়। তখন এই যে দায়ের করবেন, দায়ের করার সময় আপনি ইচ্ছা করলে লিখে নিয়ে যেতে পারেন, আবার ইচ্ছা করলে মৌখিকভাবে বলতে পারেন। যেটা আপনি লিখে নিয়ে যাবেন সেটাই কিন্তু এজাহার। তবে এজাহারকে মানুষ একটু গুলায় ফেলে। কিভাবে গুলায়? এফআইআর এর সাথে এজাহারের একটা গুলাগুলিও আছে। মানে ওরকম গুলায় একটা খিচুড়ি বানায়। অ্যাকচুয়ালি এফআইআর হচ্ছে একটা নির্দিষ্ট ফর্ম, বিপি ফর্ম নাম্বার হচ্ছে বাংলাদেশ পুলিশ ফর্ম নাম্বার ২৭, ওটাকে বলা হয় এফআইআর। আর আপনি যেটা লিখে নিয়ে যাবেন এটা কোনো ফর্ম না, এটা হচ্ছে সাদা কাগজ। এটা হচ্ছে একটা দরখাস্ত, আপনার এখানে এই অপরাধ হয়েছে, সেটা হচ্ছে এজাহার। সেখানে আপনার স্বাক্ষর থাকবে, সেখানে পুলিশের স্বাক্ষর থাকবে না, কিন্তু এফআইআর এ কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারও স্বাক্ষর থাকবে, আপনারও স্বাক্ষর থাকবে। তো আপনি কি করলেন, এখন এই এজাহার দায়ের আপনি যখন করতে যাবেন, হয় লিখিত নিয়ে যাবেন, নয় নিয়ে যাবেন হচ্ছে মৌখিকভাবে দিবেন। আপনি যখন মৌখিকভাবে বলবেন তখন উনি লিখবে, লেখার পরে এফআইআর এ তুলবে, তুলে এফআইআর এর আপনারা নমুনা দেখে নিবেন, বাস্তব ভিত্তিক নমুনা। কারণ এফআইআর একটা ফর্ম, ওখানে একপাশে অপরাধ করছে যেটা সেটা লেখা থাকে, ধারা লেখা থাকে, এরকম উল্লেখ থাকে, কে করছে, কি সমাচার, এগুলো সব উল্লেখ থাকে, সময়, কি কি করছে এই ঘটনাগুলো উল্লেখ থাকে। আর এজাহারে আপনি এই সেম বর্ণনাটাই এজাহারে করবেন, এজাহারের ভিত্তিতে এফআইআর এ তোলে, অথবা আপনার মৌখিক কথার ভিত্তিতে তোলে, তোলার পরে এই যে এফআইআর ফর্মে তোলার পরে দুজনে সিগনেচার করে, এটা হচ্ছে এফআইআর। আর এজাহার হচ্ছে, আর আপনারা এখন যেহেতু এলবি স্টুডেন্ট, আপনারা এজাহার এফআইআর কে আসলে গুলাই লিখতে হবে, কারণ থানায় যে অভিযোগটা আপনি দায়ের করবেন সেটাকে এজাহার বলা হয়, লিখিত অভিযোগ যেটা দায়ের করে সেটাই হচ্ছে এজাহার। এজাহার আর নালিশের পার্থক্য পরে পড়বো। আগে আমরা জানি যে এজাহার কত ধারা থেকে দায়ের করে। এজাহার দায়েরের ধারা হচ্ছে ১৫৪। এটা খুব ইম্পোর্টেন্ট একটা ধারা ফৌজদারি কার্যবিধিতে। ১৫৪ ধারাতে উল্লেখ আছে যে আপনি কিভাবে এজাহার দায়ের করবেন। ওখানে পুলিশের কর্তব্য কি, আপনার কর্তব্য কি। পুলিশ আপনার কথা শুনবে, লিখবে, তারপর আপনার একটা সিগনেচার দিবে, উনি নিজেও সিগনেচার দিবেন। আর আপনি যদি লিখিত অভিযোগ জানান, মানে এজাহারের মাধ্যমে অভিযোগ জানান, তখনও আপনার এজাহারটা ওটার সাথে অ্যাটাচ করে দিবে। দিয়ে এই সমস্ত অভিযোগগুলো ওই এফআইআর শিটে তুলবে। তুলে আপনার এবং তার সাক্ষ্য নিবে। এই হলো এজাহার, এজাহার। হুম? আপনার লিখিতভাবে যে থানায় অভিযোগ দায়ের করে এটাকেই বলা হয় এজাহার। এটা ১৫৪ ধারা অনুযায়ী দায়ের করা হয়, এবং মৌখিকভাবে বা আপনি লিখিতভাবে দায়ের করলেন। মৌখিকভাবে করলে ওটা এফআইআর শিটে তোলে, ওটাও এজাহার। আর লিখিতভাবে দায়ের করলে আপনি এটা দরখাস্তের মাধ্যমে দায়ের করবেন। এটা পুরাটাকে এজাহারই বলা হয়। তারপরে হচ্ছে নালিশ। এখন আপনার কোনো কারণে থানা মামলা নিল না। এরকম অনেক ঘটনা আপনারা জানেন, বাস্তব ভিত্তিক ঘটনা জানেন। যে থানায় মামলা দায়ের করা সম্ভব হচ্ছে না বা নিল না বা অন্য যেকোনো প্রবলেম হচ্ছে। তখন আপনি সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়েই আপনি মামলাটা দায়ের করতে পারবেন। সেক্ষেত্রে আমলযোগ্য বা আমল অযোগ্য যেকোনো অফেন্সই হোক না কেন, সেটা আপনি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে দায়ের করতে পারবেন। এটার ধারা হচ্ছে ২০০ ধারা। এটাকে বলা হয় নালিশ। তো নালিশ জিনিসটা হচ্ছে যে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ৪ এর ১ এর এইচ মানে ধারা অনুযায়ী আপনারা এই ৪ এর ১ এর এইচ মনে না রাখতে পারলে নো প্রবলেম। আপনারা শুধু ৪ ধারা অনুযায়ী লিখলেও হবে। ৪ ধারা অনুযায়ী কোন ব্যক্তি ম্যাজিস্ট্রেটের কাছে অপরাধ সম্পর্কিত ঘটনার বিষয়ে অভিযোগ করে যেন ম্যাজিস্ট্রেট উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারে। এটাকেই বলা হয় নালিশ বা কমপ্লেইন্ট। এটার ইংরেজি নাম হচ্ছে কমপ্লেইন্ট। আর বাংলা হচ্ছে নালিশ। তাইলে আমরা কি বুঝলাম? এজাহার আর নালিশের পার্থক্যটা, তাহলে মূল পার্থক্যটা কি? কেউ কি এখন বলতে পারবেন? এতটুকুর মধ্যে আমি যতটুকু বর্ণনা করলাম তার মধ্যে। এজাহার দায়ের করা হচ্ছে থানায়, সংশ্লিষ্ট থানায়। আর নালিশ দায়ের করা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। একই জিনিস, কিন্তু থানায় দায়ের করে একটা আমল অযোগ্য হলে, আর নালিশ ম্যাজিস্ট্রেটের কাছে যেটা দায়ের করে সেটা আমলযোগ্যও হতে পারে, আমল অযোগ্যও হতে পারে। উভয় ক্ষেত্রেই আপনি ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ দায়ের করতে পারবেন। এখন আমরা পড়ি এজাহার এবং নালিশের পার্থক্য কি? দায়েরের স্থানের দিক থেকে পার্থক্য। এজাহার দায়ের করা হয় থানায়, একটু আগে বললাম। আর নালিশ দায়ের করা হয় কি? ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে আদালতে দায়ের করতে হয়। আর কার নিকট দায়ের করতে হয়? এজাহার দায়ের করা হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা পুলিশ কর্মকর্তার কাছে। আর নালিশ দায়ের করা হয় ম্যাজিস্ট্রেটের কাছে। অপরাধের ধরন, আমলযোগ্য অপরাধ হলে আপনি এজাহার দায়ের করবেন। কিন্তু যদি কোনো নালিশি মামলা কিন্তু আমলযোগ্য বা অযোগ্য ২ টা ক্ষেত্রে আপনি নালিশি মামলা দায়ের করতে পারবেন। কিন্তু এজাহার কেবলমাত্র শুধু আমলযোগ্য মামলাতেই দায়ের করা যায়।
তারপর হচ্ছে তদন্ত। যদি এজাহার করেন, আর এজাহার তো নিশ্চয়ই আমলযোগ্য, মামলার ক্ষেত্রে এজাহার করবেন। সেক্ষেত্রে কিন্তু পুলিশ ম্যাজিস্ট্রেটের কোনো অনুমতি ছাড়াই তদন্ত শুরু করতে পারবে ১৫৬ ধারা অনুযায়ী। আর যদি আপনি নালিশ দায়ের করেন, সেই ক্ষেত্রে কিন্তু ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছাড়া পুলিশ কিন্তু তদন্ত শুরু করতে পারবে না। এইটা একটা ব্যারিয়ার। আর উদ্দেশ্য হচ্ছে এজাহারের উদ্দেশ্য হচ্ছে অপরাধের তদন্ত করে। কারণ পুলিশকে তো আর বিচার করার জন্য কেউ যায় না। বলে অপরাধের পুলিশের কাছে যায় যে তদন্ত করে আপনি এটাকে আদালতে প্রেরণ করবেন। এই উদ্দেশ্যে যায়। আর নালিশের উদ্দেশ্য কিন্তু বিচার প্রার্থনা করে। কারণ আপনি সরাসরি বিচারকের সাথে গেলেন। গিয়ে বললেন আমি বিচার চাই। এই ঘটনা ঘটছে। আর থানা তো বিচার দিতে পারবে না আপনাকে। থানা তদন্ত করে রিপোর্টটা বিচারকের কাছে পৌঁছায় বলবে যে এটার বিচার করা লাগবে। এই হলো পার্থক্য। এই কয়েকটা পার্থক্য দিলেই যথেষ্ট। তারপর হচ্ছে কগনিজেন্স বিষয়ে। পুলিশ তো কোনো কগনিজেন্স নিতে পারে না। কারণ আপনি এজাহার দায়ের করার পরে কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কোনো অধিকার নাই কগনিজেন্স নেওয়ার। উনি শুধু কগনিজেন্স নেওয়ার জন্য পুলিশ রিপোর্ট সহকারে বিচারকের কাছে পাঠাইতে পারে। যে এই ঘটনা আপনি কগনিজেন্স নেন বা নিয়েন না, এরা অব্যাহতিপ্রাপ্ত হয়েছে, এদের কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় নাই। কিন্তু আপনি যখন নালিশ দায়ের করবেন তখন ম্যাজিস্ট্রেট ইচ্ছা করলে সাথে, সাথেই কগনিজেন্স নিতে পারে। নিয়ে সমন ইস্যু করে ফেলতে পারে বা গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে ফেলতে পারে। কিন্তু পুলিশের কিন্তু কগনিজেন্স নেওয়ার কগনিজেন্স মানে হচ্ছে আমলে নেয়া। মানে আমলে নেয়া মানে বিষয়টা সম্পর্কে সে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। এটাকেই বলা হয় আমলে নেয়া। তো পুলিশ কিন্তু কগনিজেন্স নিতে পারে না। এজাহারের ভিত্তিতে পুলিশ কোনো যাই কগনিজেন্স হবে সেটা সবসময় আদালতে নিবে। তো যেহেতু নালিশি মামলার ক্ষেত্রে সরাসরি আপনার বিচারকের সাথে সম্পর্ক হচ্ছে, বিচারকের কাছে আপনি নালিশ দায়ের করছেন, উনি সরাসরি কগনিজেন্সটা তৎক্ষণাৎ নিতে পারে। আবার নাও নিতে পারে। অন্য ধারা আছে ওই ধারা অনুযায়ী কাজ করতে পারে। আর এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কখনোই কগনিজেন্স নিতে পারবেন না। উনি অবশ্যই কগনিজেন্স নেওয়ার জন্য আরেক বিচারকের কাছেই এই আপনার এজাহারের ভিত্তিতে তদন্ত রিপোর্ট এগুলা সব পাঠাবেন ডকুমেন্টস গুলা। এই হলো আপনার পার্থক্য। এখন আমরা এরপরে জানবো কি? নালিশ দায়ের করার পর ম্যাজিস্ট্রেট কগনিজেন্স গ্রহণ বিষয়ে কি ব্যবস্থা নেন? এই যে কগনিজেন্স এর বিষয় আসলো, এখন আমরা কগনিজেন্স নেওয়ার পরে সে কি করে সেটা আমরা জানবো। ১ম এ হচ্ছে আপনি নালিশ দায়ের করলেন। নালিশ দায়েরের ধারাটা হচ্ছে ২০০ ধারা। আবার এজাহারের ধারা কিন্তু ১৫৪ ধারা। এই আপনারা কিন্তু মনে রাখবেন। নালিশ দায়ের ২০০ আর এজাহার ১৫৪। এটা একদম মাথায় গেঁথে ফেলবেন। এটা আজীবন লাগবে। এটা এই এলএলবি পরীক্ষাতেও লাগবে, সারা জীবন লাগবে। তো ২০০ ধারা অনুযায়ী আপনি কি করবেন? নালিশ দায়ের করবেন। কিভাবে? একটা দরখাস্তের মাধ্যমে। যেভাবে আপনার কি ঘটনা ঘটছে আপনার সাথে। কে আছিল ওই স্পটে, কে আসামি সব বর্ণনা সহকারে আপনি একটা দরখাস্ত অ্যাপ্লিকেশন লিখে আপনি বিচারকের কাছে দিবেন। এটাকে বলা হয় নালিশ। হুম? তো দেওয়ার পরে বিচারক এটা পড়বে। আর এমনও হইতে পারে আপনি কিছু লিখে নিয়ে যান নাই। একদম মুক্ত হস্তে গেছেন। তখন আপনি গিয়ে মৌখিকভাবে বলবেন। যখন আপনি মৌখিকভাবে বলবেন, তখন যে ম্যাজিস্ট্রেট উনার বাধ্য উনি হচ্ছেন বাধ্যতামূলকভাবে আপনার সাক্ষ্য মৌখিক জবানবন্দি গ্রহণ করবে। কারণ আপনি কিছু লিখে দেন নাই। এখন রাইটিং ছাড়া তো কোনো প্রসেস আ কোনো প্রসিডিউর চলতে পারে না। আপনি যদি লিখে দেন আপনার জবানবন্দি নিবে না। ওইটার ভিত্তিতেই উনি নালিশটা অ্যাকসেপ্ট করবে। আর যদি লিখে না দেন, মৌখিকভাবে যায়া বলেন, তখন উনি ওই কথাগুলাই লিখবেন। আপনার মৌখিক জবানবন্দি গ্রহণ করবেন উনি। গ্রহণ করে ওখানে উনার সিগনেচার এবং আপনার সিগনেচার থাকবে। সাথে যদি আপনি কোন সাক্ষী নিয়ে যান, তাদেরও জবানবন্দি উনি গ্রহণ করবেন। গ্রহণ করে সেম উনাদের সকলের স্বাক্ষর থাকবে। এটাই হলো নালিশ। এখন নালিশ উনি গ্রহণ করলেন। গ্রহণ করার পরে উনার কি কাজ? উনি ইচ্ছা করলে কগনিজেন্স নিতে পারেন। কগনিজেন্স কত ধারায় নেয়? ১৯০ ধারা অনুযায়ী। ১৯০ ধারায় ৩ টা পার্ট আছে। যে একজন ম্যাজিস্ট্রেট কতভাবে কগনিজেন্স নিতে পারে। একটা হচ্ছে নালিশ, মানে নালিশের মাধ্যমে, আরেকটা হচ্ছে পুলিশ অর্থাৎ পুলিশ রিপোর্টের মাধ্যমে। আরেকটা হচ্ছে নিজে, মানে নিজ জ্ঞানে, own motion এ নিজে স্বতঃপ্রবৃত্ত হয়ে কেউ আইসা বলল আপনার এরকম একটা অফেন্স হইছে। আপনি নিজে থেকে এটাকে suo motu আপনি এটার পদক্ষেপ নেন। তখন উনার কিন্তু এই ক্ষমতা আছে। উনি নিজে থেকেই কিন্তু কগনিজেন্স নিতে পারে। অন্য কেউ নিতে ইচ্ছুক না হলেও উনি নিজে নিতে পারেন। তাহলে ১৯০ ধারায় এই ৩ টা সোর্স আছে। তো উনি কি করবেন? ওই ৩ টা উনি যদি উনার কাছে যখন নালিশ দায়ের করবে তখন ১৯০ এর ১ এর ক উপধারা অনুযায়ী উনি কি করবেন? নিজেই কগনিজেন্স নিতে পারেন। আবার মন চাইছে যে এটা কি সত্য কথা বলতেছে নাকি মিথ্যা কথা বলতেছে এটা আমার দেখার দরকার। এইরকম যদি উনার মধ্যে একটা দোদুল্যমান অবস্থা সৃষ্টি হয়, তখন উনি কি করবে?
যে নালিশটা নেওয়ার পরে উনি কগনিজেন্স নিবেন না, মানে আমলে নিবেন না। আমলে নেয় কিভাবে আমরা বুঝবো? যখন সমন বা পরোয়ানা ইস্যু করে তখন এটাই বুঝা যায় যে এই যে এখন বিচারক আমলে নিছে বিষয়টা। সমন বা পরোয়ানা না নিলে, না ইস্যু করলে কিন্তু আমলে নেওয়া হয় না আদালতের। তো উনি কি করতে পারে? নালিশটা রাখতে পারে যে হ্যাঁ, তোমার অ্যাপ্লিকেশন আমি রাখলাম। পরবর্তী সময়ে উনি চিন্তা করলেন যে না, সমন পরোয়ানা কিছু দিব না, আগে এটা সত্যতা যাচাই করি। তখন ইচ্ছা করলে এটা ভর ঝুড়িতে। এক্সকিউজ মি, ঝুড়িতে ভর। আমি ১ ঘন্টা পরে আসতেছি। আরে যন্ত্রণা। আচ্ছা, তখন ইচ্ছা করলে উনি কি করতে পারে? সত্যতা যাচাইয়ের জন্য ২০২ ধারার যে বিধান, এটা অনুসরণ করতে পারে। এখন আমরা দেখি ২০২ ধারায় কি আছে? ২০২ ধারা হচ্ছে যে তার মধ্যে যদি এরকম হয় যে এর সত্যতা আমি যাচাই করে তারপর আমলে নিব। তাইলে কি করতে পারেন? কি করতে পারেন? ম্যাজিস্ট্রেট নিজেই ওই বিষয়টা সম্পর্কে অনুসন্ধান করতে পারেন। অথবা নিজে যদি অনুসন্ধান না করেন, তাহলে তার যে নিম্ন স্তরের ম্যাজিস্ট্রেট আছে, উনি ৩য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হইলে নিজেকেই করতে হবে। কারণ ৩য় শ্রেণীর পরে তো আর ম্যাজিস্ট্রেট নাই। আর যদি উনি ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হন তাহলে ২য় বা ৩য় শ্রেণীর কাউকে দিয়ে এটা অনুসন্ধানটা করাইতে পারবে। অথবা অন্য কাউকে, পুলিশকে বলেন বা অন্য কোনো অ প্রাইভেট ব্যক্তিকেও দায়িত্ব দিতে পারে যে, "তুমি এটার সত্যতা অসত্যতা আমাকে রিপোর্ট করো। তারপরে আমি এটার বিষয়ে অগ্রসর হব।" এরপরে যে রিপোর্টটা আসবে, সেটা যদি পুলিশ রিপোর্ট আসে যে আসলে সত্যতা নাই, তাহলে কি করতে পারে? উনি এই পুলিশ রিপোর্টটা গ্রহণ করতে পারেন। গ্রহণ করে ওইখানে যদি সত্যতা নাই আর আসামিদেরকে অব্যাহতি বলে যে এরা কেউ সম্পৃক্ত না, অব্যাহতির জন্য অনুরোধ করে, তাহলে কিন্তু ওই পুলিশ রিপোর্ট গ্রহণ করে আসামিদেরকে অব্যাহতি দিয়ে দিতে পারে। আবার পুলিশ রিপোর্টটা তার পছন্দ হয় নাই যে, না এটা আমার মনে হচ্ছে যে সত্য না। তখন উনি ওই পুলিশ রিপোর্ট অগ্রাহ্য করে উনি কগনিজেন্স, উনার হিউজ পাওয়ার, উনি কগনিজেন্স নিয়ে নিতে পারেন। আমলে নিয়ে নিতে পারেন এবং সমন ইস্যু করে ফেলতে পারেন। আবার যদি মনে হয় যে ঠিক আছে, পুলিশ রিপোর্টটাই ঠিক আছে, এই নালিশটার কোনো ভিত্তি নাই, তখন কিন্তু নালিশটা ২০৩ ধারায় খারিজও করে দিতে পারে। আবার যদি মনে হয় যে না, এটার সত্য ভিত্তি আছে, তাহলে ২০৪ ধারা অনুযায়ী প্রসেস ইস্যু, প্রসেস মানে সমন বা গ্রেফতারি পরোয়ানা ইস্যু করতে পারে। অথবা যদি মনে হয় যে এই মামলা বিচার করার ক্ষমতাই আমার নাই, তখন অন্য ম্যাজিস্ট্রেটের কাছে বা আমার ক্ষমতা নেই মামলাটা দায়রা আদালতের কাছে যাওয়ার যোগ্য। তখন কি করে? সমস্ত ডকুমেন্টস, কেস ডায়েরি হ্যান-ত্যান যা আছে সবাইকে কি করে? দায়রা আদালতে প্রেরণ করে বা তার ঊর্ধ্বতন ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করে। তাহলে এটা কিন্তু অনেকগুলো অপশন যে সে কি করে? ১ম হচ্ছে সে জবানবন্দি গ্রহণ করবে যদি নালিশ দায়ের করে। এটা বাধ্যতামূলক। যদি কেউ লিখিতভাবে অ্যাপ্লিকেশন করে নালিশ দায়ের করে, তাহলে তার জবানবন্দি নেওয়ার কোনো বাধ্যতামূলক নাই। বাধ্যতামূলক এরকম কোনো বাধ্যতা নাই। তারপরে যদি মৌখিকভাবে করে তাহলে সে অবশ্যই জবানবন্দি গ্রহণ করবে। এরপরের কার্য হচ্ছে সে ইচ্ছা করলে আমলে নিয়ে নিতে পারে ১৯০ ধারা অনুযায়ী। এখন আমলে যদি না নেয়, আমলে না নিয়ে যদি আমলে না নেয় তাহলে সে কি করবে? ২০২ ধারায় চলে যেতে পারে। ২০২ ধারায় গিয়ে সেটাকে অনুসন্ধান করে দেখতে পারে যে এটা হ্যাঁ, সত্য কথা বলতেছে, এটা মিথ্যা কথা বলতেছে। সেটা অনুসন্ধানটা সে নিজে করতে পারে বা অপর কাউকে দিয়ে করাইতে পারে। এই হলো ২০২ ধারা। আপনাদের এত পেঁচানোর দরকার নাই। নিজে বা অপর কাউকে, অধস্তন কাউকে দিয়ে করাতে পারে বা কোনো পুলিশকে দিয়ে করাতে পারে। এরপরে হচ্ছে আপনার ২০২ ধারার রিপোর্ট, তদন্ত রিপোর্ট আসার পরে যদি মনে হয় যে না এটার ভিত্তি আছে, তাইলে মামলা চলবে। চললে কি হবে? ধারায় চলে যাবে। ২০৩ ধারায় খারিজ করে দিতে পারে। এই হলো বিষয়। কারণ ঘটনা তো অনেকগুলা ঘটতে পারে। আমরা তো একটা ঘটনাই বলতে পারি না। মিথ্যা হইতে পারে। মিথ্যা হইলে নালিশ খারিজ হয়ে যাবে। নাহলে যদি মিথ্যা রিপোর্ট যদি সম্পৃক্ত না, ভর্তির জন্য যদি পুলিশ ইয়ে করে, এই অনুরোধ করে, ওখানে নাম উল্লেখ করে, তাহলে কিন্তু অব্যাহতি দিয়ে দিতে পারে। তো এখানে এই ঘটনাগুলো হয়। ১ম হচ্ছে ১৯০ ১ম এই ২০০ সে ২০০ ধারা অনুযায়ী জবানবন্দি নিবে। তারপরে ১৯০ এ সে আমলে নিতে পারে, নাও নিতে পারে। আমলে যদি নেয় তাহলে ২০৪ ধারায় চলে যাবে। আবার আমলে যদি না নিয়ে আসে অধিকতর তদন্ত করতে পারে ২০২ ধারা অনুযায়ী। আবার নালিশটা যদি ভিত্তিহীন হয় ২০৩ ধারা অনুযায়ী সে খারিজও করে দিতে পারে। আবার এমন যদি হয় যে এই নালিশের তদন্ত করাইছে কিন্তু এটার পরিচালনা করার, এই মামলা পরিচালনা করার ক্ষমতা তার নাই, তাহলে অন্য ঊর্ধ্বতন ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছাতে পারে বা সে করবে না, আরেকজনকে দিয়ে করাবে। অধস্তন কাউকে ট্রান্সফার করতে পারে 192 তে। আর যদি একমাত্র দায়রা আদালতে বিচারযোগ্য হয়, যেরকম হত্যা মামলা, এটা দায়রা আদালতে সে কিছু করতে পারবে না, তদন্ত পর্যন্তই তার কাজ শেষ। তখন কি করবে? ১৯৩ অনুযায়ী দায়রা আদালতের সমস্ত কেস ডকেট মানে ডকুমেন্টস সহ, সাক্ষ্য প্রমাণ সহ পাঠায় দিবে যে আপনি এখন আমলে গ্রহণ করেন।
তখন দায়রা আদালত 193 ধারা অনুযায়ী আমলে গ্রহণ করে। দায়রা আদালতের সরাসরি মামলা আমল নেওয়ার ক্ষমতা নেই। এই হলো মূল বিষয়। আপনারা কি এতটুকু বুঝতে পারছেন কি কি করে? এটা একটু পেঁচানো, কিন্তু পড়লে বুঝতে পারবেন যে কোনটা থেকে কোনটা। এটা না হলে ওটা করবে, ওটা না হলে এটা করবে। অপরাধ ভিত্তিহীন হইলে নালিশ খারিজ করে দিবে। হ্যাঁ, কারো কোনো কনফিউশন থাকলে অবশ্যই এখন প্রশ্ন করেন। কগনিজেন্স এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ এটা বাস্তবিকতার সাথে সম্পূর্ণ মিল আছে। অন্যগুলা বাস্তব জীবনে এত কাজে লাগে না, কিন্তু বিচার প্রক্রিয়া, এজাহার, নালিশ, কগনিজেন্স নেওয়া এগুলো খুবই দরকারি, এগুলা মুখস্থ রাখতে হবে। এখন দায়রা আদালত কখন একটি মামলার কগনিজেন্স নিতে পারে? একটু আগে এটা আলোচনা করলাম যে দায়রা আদালত নিজে থেকে কোনো কগনিজেন্স নিতে পারে না। ম্যাজিস্ট্রেট যখন তদন্ত করে সমস্ত ডকুমেন্টস সহ, আসামি সহ এবং সমস্ত বিবৃতি থাকবে, জামিন নিছে কি নিছে না, এইসব সকল বিবৃতি নিয়ে 193 ধারা অনুযায়ী দায়রা আদালতের কাছে প্রেরণ করে, তারপরে দায়রা আদালত সেই অপরাধের কগনিজেন্স নিতে পারেন। অপরাধ কগনিজেন্স নেওয়ার পরে আদালত তখন বিচার করতে পারেন, বিচার প্রক্রিয়া চালু হইতে পারে। ক্রিমিনাল মামলায় কিন্তু পার্ট আছে। প্রথম পার্টটা হচ্ছে আপনার আমলে নেয়ার পার্ট, বিচার পূর্ব একটা পার্ট। বিচার পূর্ব পার্টটা কি? তদন্ত, পুলিশের কাছে গেলেন বা ম্যাজিস্ট্রেটের কাছে গেলেন, তদন্তের একটা পর্যায়। তদন্তের পর্যায়ের পরে কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হবে। এটা হচ্ছে বিফোর ট্রায়াল। হ্যাঁ? তারপর হচ্ছে ট্রায়াল। তারপর হচ্ছে আপনার পোস্ট ট্রায়াল স্টেজ। পোস্ট ট্রায়াল কি? পোস্ট ট্রায়াল হচ্ছে ট্রায়াল হয়ে গেল, রায়ও হয়ে গেল। এখন আপনারা আপিল করবেন না, যদি আপিলযোগ্য মামলা হয়, বা রিভিশন করবেন না। এটা হচ্ছে পোস্ট ট্রায়াল স্টেজ। তো এই ক্রিমিনাল মামলা কিন্তু তিনটা স্তর। একটা হচ্ছে প্রি ট্রায়াল স্টেজ। প্রি ট্রায়াল স্টেজে থাকে কি? তদন্ত থাকে সাধারণত। কারণ মামলা তো দায়ের আপনি হয় পুলিশের কাছে গিয়ে করবেন, আর নাইলে করবেন হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে। দায়রা আদালতে তো আপনি ডাকাতি মামলা হোক, দস্যুতা হোক, আপনি গিয়ে ওখানে মামলা করতে পারবেন না। উনারা আছে বড় বিষয় বিচার করার জন্য। আর আপনি যে মামলাই হোক, যত বড় অপরাধী হোক, মামলাটা দায়ের কিন্তু সেই হয় থানায় গিয়ে দায়ের করবেন 154 ধারা অনুযায়ী এফআইআর এর মাধ্যমে, আর না হইলে 200 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের নালিশের মাধ্যমে। এই ২ টা উপায়ে আপনি মামলা দায়ের করতে পারবেন। আর এছাড়া অন্য মামলা আছে, যেরকম ইউডি কেস আছে, তারপরে নন জিআর কেস আছে, এগুলো আপনারা এখন জানা দরকার নেই। আপনারা এই ২ টাই জানেন। এই ২ টা উপায় অবলম্বন করেন। ইউডি কেসটা হচ্ছে আত্মহত্যার কেস। হ্যাঁ? ওইটা আপনারা হয়তো কিছু পড়তে পারেন। এখানে যদি আসে, তাহলে আমি আমার ওই বিষয়টা তুলে ধরব না। এখন এটার সাথে ওইটার সাথে এটা যদি এড করি, তাহলে আপনারা একটু জটিল অনুভব করবেন বিষয়টাকে। এজন্য এটা এই সহজে রাখার জন্য এই ২ টা পথ বলি। পথ ২ টাই, কিন্তু আনুষঙ্গিক পথ আর কি। ওইগুলো হচ্ছে এই রুলের সাথে যেরকম সাব রুল থাকে, ওগুলোও এরকম। তো এই ২ খানে যাবে। তখন ম্যাজিস্ট্রেট যখন দায়রা আদালতে সকল রিপোর্ট সহ প্রেরণ করবে, সাথে কি করবে? পাবলিক প্রসিকিউটরকে একটা নোটিশ দিবে। কেন? পাবলিক প্রসিকিউটর অলওয়েজ দায়রা আদালতে মামলা পরিচালনা করে রাষ্ট্রপক্ষে। ক্রিমিনাল মামলায় দেখবেন যে রাষ্ট্র বনাম অমুক, রাষ্ট্র বনাম তমুক অনেক মামলাই আছে। এগুলো হচ্ছে দায়রা আদালতের মামলা। কারণ ওখানে দায়রা আদালতে রাষ্ট্রপক্ষ মামলা পরিচালনা করে এবং রাষ্ট্রপক্ষে থাকে পাবলিক প্রসিকিউটর। উনি বাদী পক্ষে প্রসিকিউটর হিসেবে কাজ করে এবং বিবাদী পক্ষে অন্য উকিল থাকে। তাদের যাদেরকে নিয়োগ করে। এই হইল বিষয়। দায়রা আদালত নিজে থেকে কোনো মামলা আমলে নিতে পারে না। এটা আমরা জানলাম। কখন নিতে পারে এটা তো জানাইলাম, যে ম্যাজিস্ট্রেট যদি পাঠায় 193 এর ১ উপধারা অনুযায়ী। এখন নালিশ কখন অগ্রাহ্য করা যায়? আসামিকে অব্যাহতি বলতে কি বোঝেন? চার্জশিট ও ফাইনাল রিপোর্টের ব্যাখ্যা দেন। আসতেছে এখন এই বিষয়টাতে। নালিশ কখন অগ্রাহ্য করা যায়? সেই বিষয়টা হচ্ছে এখানে অগ্রাহ্য করে না। বিষয়টা কিন্তু এরকম যে নালিশটা কিন্তু অগ্রাহ্য করে না, অ্যাকচুয়ালি খারিজ করে দেয়। হ্যাঁ? খারিজের ২ টা রাউন্ড থাকে। এখানে একটা রাউন্ড লেখা হইছে। রাউন্ড হচ্ছে নালিশ যিনি করছেন সম্পূর্ণ ভুয়া। সত্য সত্য না কোনো কিছু। সবই মিথ্যা। একেবারে ঢাহা মিথ্যা কথা নালিশ রেখে গেছে। নালিশের মধ্যে কোনো সাক্ষ্য প্রমাণই নাই। অভিযোগটাও ভিত্তিহীন। তারপরে জবানবন্দিতে যেখানে জবানবন্দি নেওয়ার পরে ম্যাজিস্ট্রেটের ওর আচরণ এবং ওর কথাবার্তা শুনে মনে হইছে যে এটা আসলে সত্য না।
তখন নালিশটা কি করতে পারে, খারিজ করে দিতে পারে যে এটা অপরাধটা ভিত্তিহীন। তারপরে উনি ও ম্যাজিস্ট্রেট নালিশ ফট করে খারিজ করে না, অনেক সময় পুলিশ রিপোর্ট চায় তারপরে খারিজ করে। তবে এই নালিশ অগ্রাহ্য বা খারিজ করার কারণ হচ্ছে এই নালিশ যদি ভিত্তিহীন হয়ে থাকে। আরেকটা কারণে খারিজ করে, এটা এখানে উল্লেখ নেই, আমি বলে দিচ্ছি। 204 এর 3 উপধারা আপনারা বই খুললে পাবেন। ওখানে আপনার নালিশ যখন দায়ের করবেন তারপরে ম্যাজিস্ট্রেট কিন্তু যদি সমন মামলা হয় বা সমন বা পরোয়ানা ইস্যু করবে অপর পক্ষকে, এটার জন্য আপনাকে চার্জ মানে করতে পারে। আপনার কিছু টাকা পয়সা যে সমনের যে খরচ, ডাক মাশুল আমরা দেওয়ানিতে অনেক পড়ছি যে সমন বা পরোয়ানার খরচ কিন্তু দিতে হয়। সেই খরচটা কিন্তু আপনাকে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে যে সময় ম্যাজিস্ট্রেট দিতে বলে সেটার সময় কিন্তু পরিশোধ করতে হবে। যদি পরিশোধ না করেন সেই ক্ষেত্রে কিন্তু সত্য নালিশ হইলেও নালিশটাকে ম্যাজিস্ট্রেট খারিজ করে দিবে। এটা হচ্ছে সমন বা পরোয়ানার ফিস যদি আপনি পরিশোধ করতে না পারেন নির্দিষ্ট সময়ের ভিতরে। এটা 204 ধারাতে আছে, ৩ উপধারাতে আছে। এটা ইচ্ছা করলে আপনারা লিখতে পারেন, লিখলে খুব ভালো, আর না লিখলেও কোনো সমস্যা নেই। এখন আসেন আসামির অব্যাহতি। ডিসচার্জ কাকে বলা হয়? প্রথমে আমরা ডিসচার্জ কথাটা একটু মনে রাখবো। অব্যাহতি কথাটা শুধুই মনে রাখবেন না, অবশ্যই ডিসচার্জ কথাটাও মনে রাখতে হবে শব্দটা। এটাকে কি বলা হয়েছে? চার্জ, ডিসচার্জ। মানে চার্জ আনা হইছে আর আপনাকে চার্জ থেকে ডিসচার্জ করছে। মানে আপনার উপর থেকে দায়গুলাকে কি করছে? এই করলো। দায় আরোপ যেটা হয়েছিল এটাকে আপনার দায় সরায় দিল। মানে আপনার কোনো দায় নাই এখন আপাতত। ডিসচার্জ হচ্ছে এটা কোনো মামলার সিদ্ধান্ত না। এটা সাময়িক আপনাকে যদি প্রাথমিকভাবে বা সত্যিকারেই মনে হয় যে আপনি অপরাধের সাথে জড়িত না, তাইলে পুলিশ যখন তদন্ত করে দেখা যায় যে ১০ জন আসামি আছে। তখন দেখা যায় ২-৩ জনের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ সে কিছুই পায়নি। একেবারে কোনো ট্রেসই পায়নি। তখন দেখা যায় যে ২-৩ জন বাদ দিয়ে ২-৩ জনকে লেখে যে এদের বিরুদ্ধে কোনো প্রমাণ সাক্ষ্য নাই, এরা একটু অপরাধের সাথে জড়িত না। তাদেরকে অব্যাহতির জন্য দরখাস্ত করে ফাইনাল রিপোর্টের জন্য। আর ৭ জন যে আছে তারা অফেন্স এ জড়িত, এইটার জন্য ওদের নামে চার্জশিট দেয়। একই পেপারে কিন্তু দেয় চার্জশিট। চার্জশিট, ফাইনাল রিপোর্ট একই পেপারে দিতে পারে। আবার শুধু সবার বিরুদ্ধেই ফাইনাল রিপোর্ট দিয়ে দেবে। সবার পক্ষেই ফাইনাল রিপোর্ট দিয়ে দেবে। ফাইনাল রিপোর্টটা হচ্ছে যে অভিযোগটা মিথ্যা, সত্য না, পাই নাই সাক্ষ্য প্রমাণ। আর চার্জশিট হচ্ছে যে অভিযোগ সত্য। সব এখানে যা করা হয়েছিল এইভাবে এই সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। এই হচ্ছে চার্জশিট। তো চার্জশিট বুঝা যায় যে আলাদা পেপার না। চার্জশিট হচ্ছে এটা হচ্ছে আপনার বুঝা যায় যে আসলে তাকে অভিযুক্ত করা হয়েছে কি করা হয় নাই। চার্জশিট শুনলে বুঝবেন যে হ্যাঁ, অভিযুক্ত করা হয়েছে। আর যদি ফাইনাল রিপোর্ট শুনেন তাহলে বুঝবেন যে অব্যাহতি দেওয়া হয়েছে। কারণ সেই অপরাধের সাথে সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। এই হলো বিষয়। এখন অব্যাহতি দেয় ২ ভাবে দেওয়া যায়। একটা হচ্ছে আপনার পুলিশ তদন্ত রিপোর্ট আ ক করে তদন্ত রিপোর্ট জমা দিল ২০২ ধারা অনুযায়ী। তখন কিন্তু ২০২ এর ২ খ মানে 2B অনুযায়ী উপধারা, তখন ফাইনাল রিপোর্ট যদি দেয় যে এই আসামিদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি, অপরাধ ভিত্তিহীন, তখন কিন্তু ওই ২০২ খ ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট কি করতে পারে? অব্যাহতি দিয়ে দিতে পারে তাদেরকে। আরেকটা অব্যাহতি আছে ২৪১ এ। ২৪১ এ এবং ২৬৫ সি, আরো ২ টা অব্যাহতি বিধান। ২৬৫ সি যেটা দেয় সেটা দায়রা আদালতে গিয়ে দেয়। আর ২৪১ এ হচ্ছে বিচার করার সময় ম্যাজিস্ট্রেট যখন দেখে যে আসামির বিরুদ্ধে আসলে তেমন সাক্ষ্য প্রমাণ নাই। যে আসামির বিরুদ্ধে অপরাধটা আসলে ভিত্তিহীন। এটা এখানে ৫ জন আসামির ক্ষেত্রে ১ জন আসামির হইতে পারে। ৫ জনের ৫ জনের ক্ষেত্রে হইতে পারে। ৫ জনের ২ জনের ক্ষেত্রে হইতে পারে। এটা যে পরিস্থিতি অনুযায়ী। দেখা যায় যে একজনের বিরুদ্ধে আসলে কোনো অপরাধই নাই। ওর ওর ও বিরুদ্ধে অপরাধ হচ্ছে ভিত্তিহীন। পুলিশের তদন্ত রিপোর্ট দেখে হইতেছে যে ও অপরাধের সাথে সম্পৃক্ত না। তখন ইচ্ছে করলে আদালত তাকে অব্যাহতি দিতে পারে। ডিসচার্জ করে দিতে পারে। কিন্তু পরবর্তী সময়ে যদি আবার তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাকে আবার কিন্তু চার্জশিট তার বিরুদ্ধে দাখিল করতে পারে। এটাতে কোনো বাধা নাই। কিন্তু এই সাময়িকভাবে প্রাথমিকভাবে যদি দেখে যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তখন তাকে এই বিচার প্রক্রিয়া থেকে কি করে? তাকে মুক্ত করে। এটাকেই বলা হয় যে অব্যাহতি বা ডিসচার্জ। এখানে লেখা আছে, আপনার লেখাটা পড়ে নিবেন। লেখার মতো করে ভাষা ব্যবহার করতেছি। আর চার্জশিট হচ্ছে যে কাউকে অভিযুক্ত করে যে তদন্ত রিপোর্ট পুলিশ দেয়, সেটা হচ্ছে চার্জশিট। আর যদি অভিযুক্ত না করে দেয়, ধরেন তাইলে কি হবে? সেইটাই হচ্ছে ফাইনাল রিপোর্ট।
চার্জশিট হচ্ছে অভিযুক্ত করে যে পুলিশ তদন্ত রিপোর্টে যদি অভিযুক্ত আসামিদেরকে অভিযুক্ত করে রিপোর্ট দেয়, তাইলে সেটাকে বলে চার্জশিট। আবার যদি অভিযুক্ত না করে রিপোর্ট দেয় যে এরা অভিযুক্ত ছিল না, সাক্ষ্য প্রমাণ যথেষ্ট পাওয়া যায় নাই, এটা ভিত্তিহীন, তখন এটাকে বলা হয় ফাইনাল রিপোর্ট। আসলে ২ টাই পুলিশ রিপোর্ট, কিন্তু একটা হচ্ছে চার্জশিট, একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট। একই রিপোর্টে চার্জশিটও হইতে পারে, ফাইনাল রিপোর্টও হইতে পারে। যেরকম একই রিপোর্টে ৫ জনকে অভিযুক্ত করলো, ২ জনকে অভিযুক্ত করলো না। ২ জনের নামে ফাইনাল রিপোর্ট দিল, আর ৫ জনের নামে চার্জশিট দাখিল করলো। এই হচ্ছে বিষয়। এখন আমরা দেখব যে কি বাকি আছে এটা। ফাইনাল রিপোর্ট আপনারা কিন্তু বুঝে গেলেন যে ফাইনাল রিপোর্ট জিনিসটা কি, চার্জশিট জিনিসটা কি। কেউ আমাকে বলবেন যে চার্জশিট এবং ফাইনাল রিপোর্ট কি? ম্যাম চার্জশিটটা হচ্ছে এখানে একটা সে অভিযোগ দায়ের করছে, এটা প্রমাণ পাইছে পুলিশে, গুড, প্রমাণ গুড। করে ওটা পাঠাই দিচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে প্রমাণ পাইছে। চার্জশিট। তার মানে এরা আসলে মানে অপরাধ করছে। আর ফাইনাল জি রিপোর্ট হচ্ছে ঠিক উল্টাটা। যে এরা আসলে কোনো অপরাধে জড়িত না। এইটাই জি হচ্ছে ম্যাম। ফাইনাল রিপোর্ট। এটা আপনার নিজের ভাষায় লিখে দিয়ে আসবেন। এখান থেকে রিডিং পড়বেন। এটা মুখস্থ করার কিছু নাই। এগুলা কমন সেন্স। সিআরপিসির কমন সেন্স হচ্ছে এগুলা। এখন আমরা যাব হচ্ছে কিসের জন্য? জামিন ও জামিননামা বলতে কি বোঝো? আমরা পরে জামিন পড়বো। আগে আমরা এর থেকেও কি আছে দেখি। দাঁড়ান, আমি জামিনও পড়াইতে পারি, আবার অন্য টপিকও নিতে পারি। কারণ আপনাদের বেসিকটা যদি শেষ না হয় তাহলে আবার অন্য টপিক না। ঠিক আছে, আপনাদের এখন জামিন পড়ে। আচ্ছা, এখন আমরা অব্যাহতি ধরেন বুঝলাম। এখন জামিন কি? অব্যাহতি কিন্তু তখন অব্যাহতি যখন দেয় তখন কিন্তু তার বিরুদ্ধে ও তার 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 ক্ষেত্রে ওই অভিযুক্তের পক্ষে অভিযোগটাকে ভিত্তিহীন বলে অব্যাহতি দিয়ে দেয়। আর জামিন হচ্ছে সে সত্যিই অভিযুক্ত হয়েছে। তার বিরুদ্ধে ফাইনাল চার্জশিট দাখিল হয়েছে। এখন অপরাধটা যদি জামিনযোগ্য হয়, তখন তো জামিন চায়। চায় না? মার্ডার মামলা, রেপ মামলা, ডাকাতি মামলা সবাই তো জামিনের জন্য প্রথমে মামলা হওয়ার পরে আসামি পক্ষ প্রথমেই মরিয়া হয়ে যায় কোন জিনিসটার জন্য? সেটা হচ্ছে জামিনের জন্য। তো এই জামিন দেওয়ার যে প্রক্রিয়া, যে বাধ্যবাধকতা কখন পারে, কখন পারে না, এইটা সম্পর্কে সিআরপিসি তে আমরা জানবো যে কি বিধান আছে। তো ২ নম্বর তফসিল আপনারা সবাই ২ নম্বর তফসিলটা মুখস্থ করবেন। একেবারে ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করবেন। ২ নম্বর তফসিলে ৮ টা কলাম আছে। ১ম কলামে হচ্ছে অপরাধের ধারা, তারপরে হচ্ছে অপরাধের নাম, 3rd কলামে হচ্ছে আমলযোগ্য কি আমলযোগ্য না। আমি কিন্তু একদম আপনাদের ক্লাস নেই, কিন্তু বই দেখে ক্লাস নেই না। হঠাৎ সমস্যায় পড়লে বইটা বের করি। ৪ নাম্বারে হচ্ছে সমন দিবে নাকি বড়ানা দিবে, মানে ২ নাম্বার তফসিলে যা উল্লেখ আছে। ৫ নাম্বারে এটা কি জামিনযোগ্য নাকি জামিনযোগ্য না। ৬ নাম্বারে এটা কি মীমাংসাযোগ্য নাকি মীমাংসাযোগ্য না। ৭ নাম্বারে হচ্ছে এটা শাস্তি কি। ৮ নাম্বারে হচ্ছে এটা কোন আদালতে বিচার হবে। তার মানে আপনার সবকিছু নির্ধারিত। এগুলা যদি আপনি জানেন বা একটু ২ নাম্বার তফসিলটা পড়ে রাখেন, তাহলে আমার এই জামিন দিবে কি দিবে না আপনার ২ নাম্বার তফসিলেই বোঝা যাবে। তো একটা অপরাধ জামিনযোগ্য কিনা আমরা ২ নাম্বার তফসিল থেকে বুঝতে পারি। যে এটা জামিনযোগ্য কি জামিনযোগ্য না। এখন জামিন জিনিসটা কি? এটা আমরা আগে বুঝবো না? অনেক সময় আপনারা ফৌজদারিতে এটা পড়ছেন কিনা, এটা পেনাল কোডের বিষয় যে প্রিজাম্পশন অফ ইনোসেন্স। এটা কি জানেন কেউ? নির্দোষিতার অনুমান। আমি বাংলাটা ভালো বলতে পারতেছি না। মানে ১ম এ একটা আসামি যখন অপরাধ করে আসে, আদালত তাকে নির্দোষ ধরে নেয়। ১ মিনিট আমাকে আরেকটু সময় দেন। ইস! আজকে যে কি হইল? আই এম সরি, আমি আসতেছি। সবাই একটু কাইন্ডলি ক্লাসে রেসপন্স করেন, হ্যাঁ।
সরি আপনাদের ক্লাসে একটু ইন্টারাপ্ট করলাম, একটু ঝামেলার মধ্যে পড়ে গেছে এই জন্য। আচ্ছা, এখন আমরা জামিন যে বিষয়টা এটা কি, ধরেন অপরাধীকে তো ধরে নেয় যে আদালত এটা হচ্ছে ইনোসেন্ট, সে অপরাধ করে নাই, কারণ বিচারে দণ্ড প্রাপ্তি না হওয়া পর্যন্ত কোনো আসামিকে কিন্তু দোষী হিসেবে ধরে না। আদালত এটাকে অনুমান করে যে সে নির্দোষ, যে অভিযোগ করছে তাকে বলে যে তুমি প্রমাণ করো যে সে দোষ করছে। তো এই ভিত্তিতেই কিন্তু জামিনের যে প্রথাটা, এটা কিন্তু প্রথম ভিত্তি হচ্ছে এটা। যদি এরকম হয়, যদি এরকম না, এটা হচ্ছে প্রথম ভিত্তি, জামিনের যে ভিত্তিটা। তারপরে বলি যে অপরাধের ভিত্তিতে আমরা সিআরপিসি তে যে কারণে জামিন চাই বাস্তব ভিত্তিক, সেটা হচ্ছে যে জামিনযোগ্য অপরাধে জামিন আপনি চাইবেন, এটাই স্বাভাবিক। এটা হচ্ছে আপনার মানে অধিকার। মানহানির মামলা হচ্ছে আপনি জামিন চাইছেন, আপনাকে জামিন দিতে আদালত বাধ্য, কারণ এই এই অপরাধটা জামিনযোগ্য, এটা 2 নম্বর তফসিলে জামিনযোগ্য হিসেবে উল্লেখ আছে। আঘাতের ধরেন কোনো একটাতে গ্রিভিয়াস হার্ট হইলো না, শুধু হার্ট করলেন একজনরে, আপনার বাড়ি দিছেন, হাতটা একটু ফুলে গেল বা মাথাটা ফুলে গেল, গ্রিভিয়াস হার্ট হইলো না, কিন্তু সে মামলা করে বসলো, তখন আপনাকে আদালত জামিন দিতেই পারে, কারণ এটা জামিনযোগ্য অপরাধ। এরকম অনেক জামিনযোগ্য অপরাধ আছে, এটা একটা বিশাল লিস্ট আছে। জামিনযোগ্য অপরাধে অবশ্যই আসামিকে জামিন দিতে হবে, এটা আদালতও দিতে পারে, আবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও কিন্তু দিতে পারে। তারপরে জামিন অযোগ্য অপরাধ, জামিনযোগ্য অপরাধে জামিন দেয় কিন্তু 496 ধারা অনুযায়ী। এটা হচ্ছে জামিন তখন ওই ব্যক্তি যে অপরাধী তার অধিকার থাকে, কারণ অপরাধটা এই অপরাধে জামিন দেয়া যায়। আর 497 এ কিন্তু জামিনের বিধানটা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা হিসেবে রাখা হয়েছে, কারণ ওখানে গুরুতর অপরাধ যদি হয়, ধরেন মার্ডার, তারপরে ডাকাতি, দস্যুতা, বলপূর্বক গ্রহণ, চুরি, এরকম বড় বড় অপরাধ, তখন কিন্তু জামিন দেওয়ার বিধান নাই। তবে আদালত যদি মনে করে যে আপনাকে জামিন দিতে পারে, কি কি গ্রাউন্ডে দিতে পারে, সেখানেও কিন্তু একটা নির্দিষ্ট বিধান আছে। এই তবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন মানে দণ্ডপ্রাপ্তি হবে এরকম অপরাধ করছেন, সেক্ষেত্রে আদালত জামিন দিবে না, কখনোই দিবে না। এখানে ব্যারিয়ার আছে 497 ধারায়। তারপরও 3টা গ্রাউন্ডে এই অপরাধ হইলেও জামিন দিতে পারে। সেটা হচ্ছে নারী হইলে, তারপরে যদি 16 বছর এর কম যদি কোনো শিশু হয়, আর যদি এরকম হয় অসমর্থ ব্যক্তি হয়, বৃদ্ধ অসমর্থ, আসলে তারে এরকম আটকে রাখাটা অমানবিক হবে। এই 3টা গ্রাউন্ডে হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন প্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আসামিকেও কিন্তু জামিন দিতে পারে। যাবজ্জীবন দণ্ড প্রাপ্তি হবে এরকম অপরাধ করলেও তাকে জামিন দিতে পারে। অন্যান্য ক্ষেত্রে আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে তাকে জামিন দিতে পারে। এটা বাধ্যতামূলক না। আবার এখানে আরো গ্রাউন্ড আছে। দেখা যায় পুলিশ তদন্ত করতেছে, আপনার নামে কিছু পায় নাই। সেক্ষেত্রে আপনি জামিন চাইতে পারবেন। এটা 497 ধারারই গ্রাউন্ড। আবার দেখা যায় বিচারে সাক্ষ্য প্রমাণ নিতেছে আদালত, যে আপনাকে মনে হচ্ছে যে আপনাকে শাস্তি দোষী সাব্যস্ত করতে পারবে না, পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় না, আপনাকে হয়তো খালাসি দিতে হবে। তখন আদালত ইচ্ছে করলে আপনাকে জামিন দিয়ে দিতে পারে। তারপরে 165 আপনার 167 5 উপধারা অনুযায়ী, আমি উপধারা বলতেছি, আপনাদের উপধারা দেওয়ার দরকার নেই। 167 ধারা অনুযায়ী কোনো অপরাধের তদন্ত যদি 120 দিনের বেশি সময় লাগে, তখন কিন্তু অপরাধী সে আমলযোগ্য অপরাধ করলেও সে জামিন চাইতে পারে, তাকে জামিন দিতে পারে আদালত। আরেকটা হচ্ছে 300, 1 মিনিট, এটা আবার দেখতে হবে, ভুলে গেছি। 338 ধারা হবে। সেই ধারা অনুযায়ী বিচার যে কাজটা হয়, বিচার কাজের কিন্তু একটা সময় আছে, যে ফৌজদারি আদালতে ম্যাজিস্ট্রেট কি করবে, 180 দিন 339 সি ধারা অনুযায়ী 300, এখানে ম্যাজিস্ট্রেট আদালতে কিন্তু বিচারের সময় একটা নির্ধারিত মোটামুটি একটা ডাইরেকশন দেওয়া আছে যে 180 দিন, আর দায়রা আদালতে 360 দিন। এই যদি এর বেশি সময় ধরে বিচার কার্যে সময় লাগে, তখন কিন্তু আসামি আমলযোগ্য অপরাধ করলেও জামিনে মুক্তি চাইতে পারে। এগুলো হচ্ছে গ্রাউন্ড জামিনের। তা আপনারা 496 97 গ্রাউন্ড লিখলেও হবে, আর ওইগুলো লিখলে তো আরো ভালো। এখানে হয়তো দেওয়া আছে, এখানে অনেকগুলা গ্রাউন্ডে দেওয়া আছে, যে কয়টা পারবেন সে কয়টা আপনি লিখবেন, কারণ গ্রাউন্ড অনেকগুলো আছে। যেরকম 427 ধারায় খালাসের বিরুদ্ধে যদি আপনি আপিল করেন, খালাসপ্রাপ্ত আসামি মনে করেন যে আপনি আপিল করছেন দণ্ডিত করার জন্য, তখন যদি আদালত মনে হয় যে ওকে জামিন দেওয়া আবশ্যক, তখন আদালত ইচ্ছা করলে 427 ধারা অনুযায়ী জামিন দিতে পারে। 169 অনুযায়ী কিন্তু
পুলিশ কর্মকর্তা যদি সে অভিযোগের সাথে অভিযোগ মানে সম্পৃক্ত না থাকে তাহলে জামিন দিতে পারে। এরকম অনেক গ্রাউন্ড আছে। আরেকটা হচ্ছে আগাম জামিন, অ্যান্টিসিপেটরি বেইল 498 ধারা অনুযায়ী। এটা শুধু দিতে পারে দায়রা আদালত বা হাইকোর্ট বিভাগ। এই আগাম জামিনটা কখন নেয়? যখন হয়রানিমূলক মামলাগুলো দায়ের করে আপনার যদি এরকম আশঙ্কা হয় যে আমাকে যেকোনো সময় গ্রেপ্তার করতে পারে, এরকম মামলা দায়ের হইছে আমার নামে, তখন আপনি অগ্রিম জামিন নিয়ে রাখতে পারেন। এটা হয়রানিমূলক মামলা থেকে আপনাকে মানে পেরেশানি কমানোর জন্যই কিন্তু আগাম জামিনের বিষয়টা এই 498 ধারাতে সংরক্ষিত রাখা হইছে। এখানে যে এই দায়রা আদালত এবং হাইকোর্ট বিভাগ কিন্তু এটা পারে। এটা কিন্তু অধস্তন কোনো আদালত পারবে না। তারপর জামিনের আরেকটা বিধান হচ্ছে 426 ধারাতে একটা আছে যে আপিল শর্তে জামিন। আপনারা ধারাগুলা না মনে রেখে শুধু বিষয়গুলা মনে রাখেন। ১ম হচ্ছে আপনার জামিনযোগ্য অপরাধে যা আসামি জামিন পাবে ৪৯৬ ধারা। ওটা যদি মনে নাও থাকে তা না থাকলো। কিন্তু জামিনযোগ্য অপরাধে আসামি জামিন চাইতে পারে। আবার জামিন অযোগ্য অপরাধে ৪৯৭ ধারা। ওখানে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। আর জামিনযোগ্য অপরাধের হচ্ছে আদালত অবশ্যই দিতে বাধ্য। তারপরে আসেন ৪২৬ ধারা যে জিনিসটা আলোচনা করতে নিছিলাম যে আপিল শর্তে জামিন। দেখা যায় যে অপরাধীকে অধস্তন আদালত ১ বছরের কারাদণ্ড দিছে। তখন সে কি করতে পারে? আপিল শর্তে জামিন চাইতে পারে ৪২৬ ধারায়। ৪২৬ ধারাতে ওই লেখা আছে ২ ক উপধারাতে যে অধস্তন আদালত যদি ১ বছরের দণ্ডিত করে আসামিকে তাহলে আসামি আপিল শর্তে জামিন চাইতে পারে এবং এটা বিচারিক আদালতে কিন্তু এই জামিনটা মঞ্জুর করতে পারে। এখন হাইকোর্ট বিভাগ আবার আপিল শর্তে জামিন এটা আরো বেশি অপরাধের হইলেও হাইকোর্টেও আপিল শর্তে জামিন করা যায়। তো আপনারা খুব শর্টলি লিখবেন ১ বছর ২ বছর এগুলো শর্ত দেওয়ার দরকার নাই। আপনারা লিখবেন যে আপিল শর্তে জামিন চাইতে পারে। আসামি দণ্ডিত হওয়ার পর ৪২৬ ধারা অনুযায়ী আপিল শর্তে জামিনের আবেদন করলেও আদালত ওই জামিন মঞ্জুর করতে পারে। ব্যাস এই হইল কথা। তাহলে আমরা জামিন কখন দেয় এটা আমরা কি জানলাম? একটা হচ্ছে জামিনযোগ্য অপরাধে ৪৯৬ ধারা অনুযায়ী এটা জামিন দিবেই। কারণ এটা আপনার অধিকার। তারপরে গেলাম যে ৪৯৭ ধারা অনুযায়ী জামিন অযোগ্য অপরাধে জামিন দেয় না। কিন্তু কি গ্রাউন্ডে দেয়? ১ম এ হচ্ছে যে যদি এই আপনার অভিযোগটা দুর্বল হয়, আসামি যদি আ সঠিকভাবে যদি তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া না যায়, তাকে যদি খালাস দিবে এরকম ধারণা করা হয়, তাহলে এই আদালত জামিন দিতে পারে। আর মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রেও জামিন দিতে পারে যদি সে বৃদ্ধ হয় বা ১৬ বছরের কম বয়স্ক শিশু হয় বা মহিলা হয়, তাইলে জামিন দিতে পারে। তারপরে ১৬৭ ধারা অনুযায়ী ১২০ দিন পর্যন্ত তদন্ত হইল। এরপরেও আপনাকে বসায় রাখছে। কোন কিছু হুদিস খুঁজা পাইতেছে না। তখন আসামি জামিন পাবে। তারপরে হচ্ছে বিচার কার্যে যদি দেরি হয় ৩৩৯ ধারা অনুযায়ী যে ম্যাজিস্ট্রেট আদালতে বিচার কার্যে বা দায়রা আদালতের বিচার কার্যে যদি দেরি হয়, নির্ধারিত সময়ের থেকে বেশি সময় ব্যয় করে, তখন কিন্তু আসামি আমলযোগ্য অপরাধ করলেও জামিন চাইতে পারে। এই হলো গ্রাউন্ড। আর ৪৯৮ ধারা অনুযায়ী আগাম জামিন চাইতে পারে। যেখানে গ্রেফতারের আশঙ্কা করা হইতেছে যে গ্রেফতার হয়ে যেতে পারে। কিন্তু আসলে সে নিশ্চিত না। তখন তাকে গ্রেফতারের আগেই আগাম জামিন চাইতে হবে। আবার আপনার গ্রেফতার করে ফেলছে, আপনি আর আগাম জামিন চাইতে পারবেন না। আপনার বিরুদ্ধে পুলিশ রিপোর্ট দিয়ে দিছে, তখন আর আগাম জামিন চাইতে পারবেন না। আগাম জামিনের একটা সময় আছে ৮ সপ্তাহ অথবা পুলিশ রিপোর্ট দাখিল করার আগ পর্যন্ত এটা থাকে, বহাল থাকে। এরপরে এগুলা বাতিল হয়ে যায়। তখন আবার জামিন চাইতে হবে। তো আপনার এখানে কি আর বাকি আছে? জামিননামা। জামিননামা তো ওইটা বেল বন্ড। আপনার একটা দরখাস্ত। ওই দরখাস্তে আপনি কি কাকে জামিন রাখতেছেন, কোন ব্যক্তি এবং কত টাকার জন্য? বেল বন্ডে কিন্তু অর্থের পরিমাণ উল্লেখ থাকে। মনে রাখবেন। জামিন কিন্তু মাগনা অনেক সময় দেয় না। অনেক সময় মুচলেকা দিয়ে ছাইড়া দেয়। আপনার নিজের মুচলেকা বলতে একটা জাস্ট আপনার বন্ড আরকি। আপনার নিজস্ব বন্ড। আর অনেক সময় জামিনদার লাগে। জামিনদার আরেকজন থাকে। সে বলে যে, "হ্যাঁ, আমি ওর দায়িত্ব নিলাম। ও যদি পলায়ন হয় আমি এই টাকা আদালতকে পরিশোধ করব।" এই বন্ডে আপনার করে, তাকে ছেড়ে দেয়। মানে তাকে জামিন দেয়। এটাকে বলা হয় জামিননামা। জামিননামা হচ্ছে একটি লিখিত অঙ্গীকারনামা। এই যে এখানে লেখা, যার মাধ্যমে আসামি এবং তার জামিনদার আদালতের নিকট অঙ্গীকার করে, আসামি নির্দিষ্ট তারিখে আদালতে হাজির হবে, আসামি আদালতের শর্তাবলী মেনে চলবে এবং শর্ত ভঙ্গ করলে নির্ধারিত অর্থ প্রদান করা হবে। মানে আপনাকে শর্ত সাপেক্ষে ছেড়ে দেয়, মুক্তি দেয় আরকি। যে তুমি মামলায় সহায়তা করবা, হাজিরা দিবা, তুমি শর্ত যা আছে সব ওখানে শর্ত যদি থাকে, যদি কোন শর্ত আরোপ করে ওই জামিননামাতে উল্লেখ থাকে। আর এইরকম শর্ত যদি ভঙ্গ করে কেউ, তাহলে জামিনদাররা কিন্তু দায়ী থাকে। তো এই হলো বিষয়, জামিনের বিষয়টা। জামিন সম্পর্কে খুব ক্লিয়ার ধারণা রাখবেন। যাদের কোনো ফাঁকফোকর থাকবে,
কারণ জামিন বিষয়, আপিল বিষয়, বিচার প্রক্রিয়া এই ৩টা বিষয় আরো এই ৩টা বিষয় সম্পর্কে আপনাদের খুব ক্লিয়ার ধারণা থাকতে হবে। কখন জামিন, কখন অব্যাহতি এই জিনিসগুলা জানতে হবে। তো জামিনের গ্রাউন্ড কিন্তু অনেকগুলা। আপনারা যে কয়টা পারেন মনে রেখে লিখবেন। যদি ধারা মনে না থাকে কোনো সমস্যা নেই। কিন্তু কারণগুলা মনে থাকতে হবে। যে জামিনযোগ্য অপরাধ হলে জামিন দিবে। জামিন অযোগ্য অপরাধ হলে এটা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। আবার অধিক তদন্তে যদি ১২০ দিনের অধিক সময় লাগে তাইলে জামিন দিতে পারে আমলযোগ্য অপরাধ হইলেও। আবার বিচারের ক্ষেত্রে যদি নির্দিষ্ট সময় অতিক্রম করে ফেলে তখনও জামিন দিতে পারে। আবার এই বা আগাম জামিন দিতে পারে আদালত ইচ্ছা করলে হয়রানিমূলক মামলার ক্ষেত্রে। আর যারা ধারা পারবেন তাদের জন্য তো খুবই শুভকামনা। কারণ ধারা পারলে অনেক বেশি নাম্বার আসে। তো ঠিক আছে, আমি মনে করি যে ক্লাসটা শেষ করব। আপনাদের জামিন পড়ানো হয়েছে, আর বেশি মাথায় দেওয়া উচিত না। দিলেও আপনারা নিতে পারবেন না। আপনারা কি জামিনটা বুঝছেন নাকি এখানে কোনো আপনাদের বুঝার ঘাটতি আছে বলেন? নোটে অনেক লেখা আছে। সব লেখা আপনাদের লিখতে হবে না। আপনারা যেগুলা দরকার আপনাদের সিআরপিসির ভিতরে এগুলো আগে লিখবেন। সংবিধানে কি লেখা আছে এটা পরে লেখার চিন্তা। সংবিধান এই সিআরপিসিতে সংবিধান পরে আনবেন। কারণ আমার নিজের ঘরের খবর না জেনে আরেকজনের ঘরের খবর পরে আগে দেওয়া উচিত না। আগে নিজের ঘরের খবর, কারণ সংবিধানটা উল্লেখ রাখা হয়েছে। কারণ সব আইন কিন্তু সংবিধানের সাথে সামঞ্জস্য করেই আইনগুলো প্রণয়ন করা হয়। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড করা হয় আরকি লেখাটাকে। যদি স্ট্যান্ডার্ড লিখতে পারলেন, না পারলে জাস্ট সিআরপিসির যে ধারাবাহিকতা আছে, বিধান আছে সেই অনুযায়ী লিখে চলে আসবেন। তাও আপনাদের খুব ভালো মার্কস দিবে। এখন জামিন কি ক্লিয়ার হইছে নাকি আরো বাকি আছে আমাকে বলেন। জি ম্যাম, ক্লিয়ার। হ্যাঁ। এখন শেষ বলি, জামিন কিন্তু দিতে পারে আপনাকে, আবার জামিন বাতিলও করে দিতে পারে। আপনি ভুগিচুগি করেন, জামিন নেওয়া পরে গিয়া সাক্ষীদেরকে ভয় দেখান। আপনার যেখানে প্রমাণ সাক্ষী আছে সেগুলাকে কি করেন? লুপ্ত করার চেষ্টা করেন। মানে লুকানোর চেষ্টা করেন। তদন্ত কাজে বাধা সৃষ্টি করলেন। ওখানে গিয়া দুর্নীতি করা শুরু করলেন। এই যে অপরাধের জন্য আপনাকে জামিন দিয়েছে ওই সেম জিনিসপত্র আবার করলেন। আবার আপনি পলায়ে চলে যাবেন, পাসপোর্ট রেডি করলেন। এই ধরনের কিছু আসলে কিন্তু জামিন বাতিল করে দিবে। এটা হচ্ছে জামিন বাতিলের কারণ। এটাও আপনাদের জানা উচিত যে কেন জামিন বাতিল হয়। ঠিক আছে? তাহলে আমি গেলাম। আপনারা জামিন এবং এজাহার নালিশ বুঝছেন এই আশা করলাম। এবং পরবর্তী সময়ে আপনারা কিন্তু প্রশ্নগুলো উত্তর দিতে পারেন না। এটা মানে এই না যে বুঝেন নাই। হয়তো বুঝছেন, হয়তো গুছায় বলতে পারবেন না, এটা ভয় পান। ভয় নিয়ে ক্লাস চলে না। ভুলেই বলবেন যে ভুলটাই বলবেন। তখন আমি শুদ্ধ করে দিব। কারণ ভুল তো এখন আপনারা করবেন। এটা খুব স্বাভাবিক বিষয়। এখন তো পণ্ডিত হওয়া যাবে না। আর আত্মসম্মান বেশি থাকলে শিক্ষার কাজ আত্মসম্মান দিয়ে হয় না। সবসময় নিজেকে অজ্ঞান যদি প্রকাশ করেন তাইলেই জ্ঞানী হতে পারবেন। আচ্ছা, আমি তাইলে গেলাম। আপনাদের এই জামিন, নালিশ, এজাহারে কোনো ধরনের প্রবলেম থাকলে আমাকে শেয়ার করবেন। হ্যাঁ, ঈদের পরে যখন আবার ক্লাস হবে তখন ইনশাআল্লাহ আপনাদেরকে এটা করে দিব। মেকআপ দিয়ে দিব। আর এগুলা আশা করি পড়লে এখন বুঝবেন। এগুলা আরেকটু কঠিন করে লেখা থাকলেও ভাষাটা খুব সহজ এই নোটের। আপনারা লিখতে পারবেন। আমি তাহলে গেলাম আজকে। আপনারা ভালো থাকবেন। ভালোভাবে ঈদ করবেন, হ্যাঁ? জি ম্যাম, আসসালামু ধন্যবাদ আলাইকুম। ম্যাম। ওকে, আসসালামু আলাইকুম।